আজ ৪ মে আপনাদের জানাবো এই মুহূর্তের উঠে আসা গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা খবর। খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। গাজায় ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা, নিহত বহু, তীব্র নিন্দা বিশ্বজুড়ে। সুদানে জাতিগত সংঘাত, নিহত শতাধিক, বাস্তুচ্যুত হাজার হাজার। মেক্সিকোতে নির্বাচনী সহিংসতা, মেয়র পদপ্রার্থীসহ নিহত ৯। ফিলিপাইনে নৌকাডুবি, ৬, শিশুসহ ২৫ জনের প্রাণহানি। কেনিয়ায় বন্যা, নিহত ২১০, বাস্তুচ্যুত হাজার হাজার। ভারত কি সত্যি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে চায়? ইউক্রেনে রুশ হামলা, খার্কিভে বিদ্যুৎকেন্দ্র ধ্বংস, তীব্র উত্তেজনা। আসছি বিস্তারিত খবরে। গাজায় ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা, নিহত বহু, তীব্র নিন্দা বিশ্বজুড়ে। ইসরায়েলি বাহিনী গাজা অভিমুখে রওনা হওয়া একটি ত্রাণবাহী জাহাজে হামলা চালিয়েছে। এই হামলায় বহু মানুষ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা ও ক্ষোভের জন্ম দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাহাজটি যখন গাজার জলসীমার কাছাকাছি পৌঁছায় তখনই ইসরায়েলি নৌবাহিনী অতর্কিতে হামলা চালায়। প্রাথমিকভাবে হতাহতের সঠিক সংখ্যা জানা না গেলেও ধারণা করা হচ্ছে বহু বেসামরিক নাগরিক এই হামলায় প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার কর্মীরা ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তারা অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের পক্ষ থেকেও এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং অবিলম্বে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিভিন্ন দেশ তাদের উদ্বেগ প্রকাশ করেছে এবং ইসরায়েলের প্রতি সংযম দেখানোর অনুরোধ জানিয়েছে। এই হামলার ফলে গাজার পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে অবরোধের শিকার এই অঞ্চলে খাদ্য, পানীয় জল ও চিকিৎসার সরঞ্জাম এমনিতেই অপ্রতুল। ত্রাণবাহী জাহাজে হামলার ঘটনায় সেখানকার অসহায় মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক মহল এখন এই ঘটনার পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে। ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবে বিশ্বনেতারা মনে করছেন এই ধরনের হামলা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে। সুদানে জাতিগত সংঘাত, নিহত শতাধিক, বাস্তুচ্যুত হাজার হাজার। সুদানের একটি প্রদেশে ভয়াবহ জাতিগত সংঘর্ষের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক এই সংঘাতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জমি ও সম্পদের দখল নিয়ে দুটি প্রধান জাতিগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। সম্প্রতি সেই উত্তেজনা চরম আকার ধারণ করে এবং উভয় পক্ষ প্রাণঘাতী সংঘর্ষে লিপ্ত হয়। ভারী অস্ত্রশস্ত্রের ব্যবহার এবং বাড়িঘরে অগ্নিসংযোগের ফলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। এই সংঘর্ষের ফলে নারী, পুরুষ ও শিশুসহ বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহতদের সংখ্যাও অনেক এবং তাদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক। যারা প্রাণে বেঁচে গেছেন তাদের অধিকাংশই ঘরছাড়া এবং খাদ্য ও আশ্রয়ের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক হিউম্যানিটেরিয়ান সংস্থা এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে। তারা ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ ও মানবিক সহায়তা পাঠানোর কথা জানিয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তবে সংঘাতের ব্যাপকতা এবং দুই পক্ষের অনমনীয় মনোভাবের কারণে শান্তি প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়ছে। এই জাতিগত সংঘাত সুদানের দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা এবং দুর্বল নিরাপত্তা ব্যবস্থার একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই সংঘাত শুধুমাত্র একটি আঞ্চলিক সমস্যা নয়, বরং এটি সমগ্র সুদানের স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি। দ্রুত এর সমাধান না করা গেলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে এবং এর প্রভাব নেইবারিং দেশগুলোতেও পড়তে পারে। মেক্সিকোতে নির্বাচনী সহিংসতা, মেয়র পদপ্রার্থীসহ নিহত ৯। মেক্সিকোতে আসন্ন নির্বাচনের আগে ভয়াবহ সহিংসতা দেখা দিয়েছে। একটি নির্বাচনী সমাবেশে বন্দুকধারীদের হামলায় এক নারী মেয়র পদপ্রার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এই ঘটনাটি দেশটির রাজনৈতিক অঙ্গনে গভীর উদ্বেগ ও শোকের সৃষ্টি করেছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, নিহত মেয়র পদপ্রার্থী একটি ছোট শহরের নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং তিনি বেশ জনপ্রিয় ছিলেন। তার নির্বাচনী প্রচারকালে একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালায়।
এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই 9 জনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। এই হামলার ঘটনায় মেক্সিকোর রাষ্ট্রপতি গভীর শোক প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। সরকার এই ঘটনার তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করেছে। নির্বাচনের আগে এই ধরনের সহিংসতা মেক্সিকোতে নতুন কিছু নয়। প্রায়শই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও প্রার্থীদের ওপর হামলা হয়ে থাকে। মাদক চক্র এবং অন্যান্য অপরাধী গোষ্ঠী তাদের প্রভাব বিস্তারের জন্য নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করে। এই সাম্প্রতিক হামলার ঘটনাটি মেক্সিকোর নির্বাচনী নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। অনেক প্রার্থী ও ভোটার তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক মহল থেকেও এই হামলার নিন্দা জানানো হয়েছে এবং মেক্সিকো সরকারের কাছে নির্বাচনী প্রক্রিয়াকে নিরাপদ করার আহ্বান জানানো হয়েছে। এই ধরনের সহিংসতা গণতন্ত্রের জন্য একটি বড় হুমকি এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। ফিলিপাইনে নৌকাডুবি 6 শিশুসহ 25 জনের প্রাণহানি। ফিলিপাইনে একটি মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটেছে, যেখানে কমপক্ষে 25 জন মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে 6টি শিশুও রয়েছে। ঘটনাটি ঘটেছে ম্যানিলার কাছে একটি হ্রদে, যখন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নৌকাটি উল্টে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, নৌকাটিতে প্রায় 45 জন যাত্রী ছিলেন, যা তার ধারণ ক্ষমতার চেয়ে বেশি ছিল। খারাপ আবহাওয়ার পূর্বাভাস উপেক্ষা করে নৌকাটি যাত্রা শুরু করেছিল। প্রবল বাতাস এবং ঢেউয়ের কারণে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। কোস্ট গার্ড এবং স্থানীয় উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার কাজ শুরু করেন। তারা বেশ কয়েকজন যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন, তবে অনেকের ভাগ্যাকাঙ্ক্ষা করা যায়নি। নিহতদের মধ্যে অধিকাংশই ছিলেন সাধারণ নাগরিক, যারা উইকেন্ডে ঘুরতে বেরিয়েছিলেন। এই দুর্ঘটনার পর ফিলিপাইনের নৌপরিবহন নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রায়শই দেখা যায় সেখানে অতিরিক্ত যাত্রী বোঝাই করে, নৌকা চলাচল করে এবং নিরাপত্তা বিধিগুলি যথাযথভাবে পালন করা হয় না। ফিলিপাইনের প্রেসিডেন্ট এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই নৌকাডুবির ঘটনাটি ফিলিপাইনের জন্য একটি বড় ট্র্যাজেডি। এটি নৌপরিবহন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এবং আশা করা যাচ্ছে ভবিষ্যতে তারা যাত্রী নিরাপত্তার দিকে আরও বেশি নজর দেবে। ভারত কি সত্যিই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে চায়? ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা একটি পরিচিত ঘটনা। কাশ্মীরে কোনো সন্ত্রাসী হামলা হলেই ভারত পাকিস্তানকে অভিযুক্ত করে এবং ভারতীয় গণমাধ্যমে যুদ্ধের দামামা বেজে ওঠে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বিশ্লেষকরাও টক শোতে যুদ্ধের পক্ষে মতামত দেন এবং প্রায়শই কাল্পনিক বিজয় ঘোষণা করেন। ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি ও তাদের সামাজিক মাধ্যম এই যুদ্ধোন্মাদনাকে আরও উস্কে দেয়। পাকিস্তানকে প্রায়শই অপমান করা হয় এবং কেউ কেউ দেশটির ভেঙে যাওয়ার ভবিষ্যদ্বাণীও করে থাকেন। বিশ্লেষকদের মধ্যে ডান, বাম বা মধ্যপন্থী অবস্থানে তেমন কোনো পার্থক্য দেখা যায় না। গত 22শে এপ্রিল পহেলগাঁও হামলার পর একই দৃশ্যপট ফিরে এসেছে। ভারত আবারও পাকিস্তানকে শাস্তি দেওয়ার কথা বলছে। এমনকি সংযত কণ্ঠে কথা বলা বিশ্লেষকরাও এমন শাস্তির উপায় খুঁজছেন যা পারমাণবিক যুদ্ধ পর্যন্ত গড়াবে না। তবে কাশ্মীরে ভারতের কর্তৃত্বের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর প্রায় অনুপস্থিত। কেউ কেউ সীমিত হামলা থেকে শুরু করে চূড়ান্ত সমাধান এর মতো ভয়ঙ্কর ধারণা দিচ্ছেন, যার মধ্যে গণহত্যার সম্ভাবনাও নিহিত। এই পরিস্থিতিতে বাস্তবতা ও দায়িত্ববোধের নিরিখে আলোচনা করা জরুরি, কারণ এই যুদ্ধোন্মাদনা শুধু ভারত পাকিস্তান নয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশকেও বিপদের মুখে ফেলতে পারে। এই নিবন্ধে নিম্নলিখিত বিষয়গুলো আলোচনা করা হয়েছে। পূর্ণমাত্রার বা সীমিত পর্যায়ের যুদ্ধের অর্থ কী? খ. কেন ভারত ও পাকিস্তান বারবার এই সংঘাতের চক্রে আবদ্ধ হয় এবং অনিবার্যভাবে কাশ্মীর ইস্যুতে ভারতের অস্বীকৃতি ও দমননীতি পর্যন্ত বিষয়টি বিস্তৃত হয়? ভারত কি করতে পারে বা কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করবে তা এখানে বলা হচ্ছে না। মূল কথা হল, সীমিত যুদ্ধ সীমিত থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই, আর প্রায়শই ভুল হিসাবের কারণে যুদ্ধের সূত্রপাত হয়। ক্লজউইৎসের উদ্দেশ্য বনাম লক্ষ্য। প্রখ্যাত প্রুশিয়ান সেনানায়ক ও যুদ্ধতাত্ত্বিক কার্ল ফন ক্লজউইৎসের মতে, যুদ্ধ কেবল যুদ্ধ নয়, এটি রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের একটি উপায়। তিনি জুয়েক
উদ্দেশ্য ও জিএল লক্ষ্য নামক দুটি শব্দ ব্যবহার করেন। যুদ্ধের প্রতিটি অভিযান বা বিজয় তখনই অর্থবহ হয় যদি তা রাজনৈতিক উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ হয়। ধরা যাক, ভারত পাকিস্তানকে শাস্তি দিতে চায়। যদি ভারত তা করতে সক্ষম হয় এবং পাকিস্তান কোনো পাল্টা জবাব না দেয়, তবে কি ভারত বিজয়ী হবে? উত্তর হবে, যদি সেই শাস্তি ভারতকে কাঙ্ক্ষিত রাজনৈতিক ফল এনে দেয় তবে হ্যাঁ, অন্যথায় উত্তর হবে না। এক্ষেত্রে ভারতের রাজনৈতিক উদ্দেশ্য কি? শুধুমাত্র অভ্যন্তরীণ জনমত তৈরি করা বা নির্বাচন নয়, বরং পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, যাতে ভবিষ্যতে পাকিস্তান ভারতের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ না নেয়। কিন্তু পাকিস্তান যদি আবারও একই কাজ করে, তাহলে আগের শাস্তি দিয়ে ভারত কি অর্জন করল? পারমাণবিক ছায়ায় যুদ্ধের হিসাব। পারমাণবিক অস্ত্র যুদ্ধের কৌশলকে আরও জটিল করে তোলে। পাকিস্তান তার পারমাণবিক কৌশল সম্পর্কে ইচ্ছাকৃতভাবে অস্পষ্টতা বজায় রাখে। এর ফলে ভারত নিশ্চিতভাবে বুঝতে পারে না যে কোন পর্যায়ে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। ফলস্বরূপ আক্রমণকারী পক্ষকে প্রতিটি পদক্ষেপে অত্যন্ত ঝুঁকি নিয়ে অগ্রসর হতে হয়। নির্বাচিত যুদ্ধ বা সীমিত যুদ্ধের ধারণাও এই ঝুঁকির কারণে কার্যত অর্থহীন হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রে গোপনে পরিচালিত একটি যুদ্ধ গেম প্রাউড প্রফেটে দেখা গেছে, সীমিত যুদ্ধও পূর্ণাঙ্গ পারমাণবিক সংঘাতে পরিণত হতে পারে, যার ফলস্বরূপ কোটি কোটি মানুষের প্রাণহানি ঘটতে পারে। ভারতের সীমিত হামলার ধারণা। ভারত মনে করে যে সীমিত সামরিক অভিযান চালালে পাকিস্তান আন্তর্জাতিক চাপ ও সামরিক দুর্বলতার কারণে প্রতিশোধ নেবে না। তবে এই ধারণার ভিত্তি হল, প্রথম দফায় ভারতীয় হামলা সফল হবে। যদি পাকিস্তান প্রথম আক্রমণ ব্যর্থ করে দেয় বা পাল্টা জবাব দিতে সক্ষম হয়, তবে সীমিত হামলার পুরো তত্ত্বটি ভেঙে পড়বে। 2019 সালে পুলওয়ামা হামলার পর ভারত তা প্রত্যক্ষ করেছে, পাকিস্তান পাল্টা জবাব দিয়েছে। উভয় পক্ষের যুদ্ধবিমান আকাশে সংঘর্ষে লিপ্ত হয়েছে। ভারতের ধারণা ছিল পাকিস্তান চুপ করে থাকবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। কাশ্মীর ও উপমহাদেশীয় ফাঁদ। জার্মান ধর্মতাত্ত্বিক ডায়েটরিশ বনহোফারের একটি উক্তি এক্ষেত্রে প্রণিধানযোগ্য: ভুল ট্রেনে উঠে পড়লে করিডোরে উল্টো দৌড়ালেও লাভ হয় না। কাশ্মীর নিয়ে ভারতের অবস্থাও অনেকটা সেরকম। কাশ্মীরিরা ভারতের সাথে থাকতে চায় না। পাকিস্তানও কাশ্মীর ইস্যু ছাড়তে রাজি নয়। ভারত কাশ্মীরে দমননীতি চালায় এবং এর জন্য পাকিস্তানকে দায়ী করে। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ভারতের কৌশল হয়েছে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা এবং পাকিস্তানকে চূড়ান্তভাবে পরাজিত করার চেষ্টা করা। এর পেছনে রয়েছে হিন্দুত্ববাদী রাজনীতির চাহিদা এবং অভ্যন্তরীণ জনতুষ্টির আকাঙ্ক্ষা। অন্যদিকে পাকিস্তানের কাশ্মীর নীতিতেও ভুল রয়েছে। কাশ্মীরিদের স্বাধীনতা সংগ্রামকে সন্ত্রাসবাদ হিসেবে প্রমাণ করার সুযোগ ভারত পেয়েছে মূলত পাকিস্তানের অপরিণামদর্শী নীতির কারণেই। শেষ কথা, ভারতের যুদ্ধচিন্তা, বিশেষ করে সীমিত হামলার ধারণা পারমাণবিক বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। কারণ একবার যুদ্ধ শুরু হলে তা নিয়ন্ত্রণ করা কঠিন। তাই দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সামান্য ভুলও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কাশ্মীর সমস্যার সমাধান না হলে এই যুদ্ধ খেলা চলতেই থাকবে। ডন পত্রিকায় প্রকাশিত পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক ইজাজ হায়দারের লেখা অবলম্বনে। রুশ হামলা। খারকিভে বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস, তীব্র উত্তেজনা। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার এক ভয়াবহ হামলায় একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এই ঘটনায় বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং শহর জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ বাহিনী বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিদ্যুৎ কেন্দ্রটিতে আঘাত হানে। হামলায় কেন্দ্রের মূল সরঞ্জামাদি ভেঙে গেছে এবং আগুন ধরে যায়। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। এই হামলার ফলে খারকিভের প্রায় পুরো শহর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। হাসপাতাল, জরুরি পরিষেবা এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটিকে রাশিয়ার সন্ত্রাসী কার্যকলাপ বলে অভিহিত করেছেন। তিনি পশ্চিমা দেশগুলোর কাছে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছেন। রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে এর আগে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে। মস্কো বলছে, তারা ইউক্রেনের সামরিক সক্ষমতা দুর্বল করার জন্য এই হামলা চালাচ্ছে।
এই ঘটনায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিভিন্ন দেশ রাশিয়ার এই হামলাকে অমানবিক এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে কন্ডেমনেশন জানিয়েছে। তারা অবিলম্বে বেসামরিক অবকাঠামোর উপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। খার্কিভের বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের ঘটনা ইউক্রেনের জন্য একটি বড় ধাক্কা। শীতের মাসগুলোতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে সেখানকার মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ইউক্রেনকে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন।